প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আমাদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ বাদল হোসেন। আজকের ক্লাসে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব। এই অধ্যায় থেকে 2024 সালে ঢাকা বোর্ডে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি আজকে আমরা আলোচনা করব, তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা জানো 2024 সালে কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষা হয়েছিল, তাই না? যেই কারণে এই অধ্যায় থেকে অংশীদারি ব্যবসায়ের হিসাব এই অধ্যায় থেকে কিন্তু একাধিক প্রশ্ন ছিল। তো সেই প্রশ্নগুলোর মধ্যে একটি প্রশ্ন আজকে আমরা আলোচনা করব এবং একেবারে বিস্তারিতভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটু বলবো, এই প্রশ্নটা কিন্তু তোমাদের বইতেই আছে, তাই না? তাহলে বইটা একটু সাথে নিয়ে বসো, খাতা কলম ক্যালকুলেটরটা সাথে নিয়ে বসো, অঙ্কটা বুঝে বুঝে খাতায় করবে, তাহলে কিন্তু এই ভিডিওটা তোমার কাজে লাগবে, তুমি অঙ্কটি বুঝতে পারবে। তোমরা যদি বইটা নিয়ে বসো, খাতা কলম নিয়ে বসো, তাহলে তোমাদের অঙ্কগুলো করলে, ক্লাসগুলো করলে আসলে তোমরা উপকৃত হতে পারবে। অন্যথায় তোমরা কতটুকু উপকৃত হতে পারবে এই বিষয়ে কিন্তু আমরা সন্দিহান। তো দেখো, আমরা আজকের ক্লাসটি শুরু করি। দেখো, এখানে একটি উদ্দীপক দেওয়া আছে। আমরা প্রথম উদ্দীপকটি পড়বো এবং এই উদ্দীপক থেকে আমরা আয় এবং ব্যয়গুলো খুঁজে বের করার চেষ্টা করবো। যখনই তুমি অংশীদারি ব্যবসার অঙ্কগুলো করবে, উদ্দীপক পড়ে আয় ব্যয়গুলো খুঁজে বের করার চেষ্টা করবে। তো দেখো, উদ্দীপকে কি আছে? এক্স ও ওয়াই একটি অংশীদারি কারবারের দুইজন অংশীদার। 2023 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন হিসাবে উদ্বৃত্ত ছিল 1,80,000 টাকা। দেখো, তাহলে এখানে প্রথমে কার নাম আছে? এক্স। তাহলে এক্স এর মূলধন কত টাকা ছিল? 1,00,000 টাকা। ওয়াই এর মূলধন কত টাকা ছিল? 80,000 টাকা। বুঝতে পারছো কথা? এরপরে কি বলছে? তারা কারবারের লাভ ক্ষতি 2:1 অনুপাতে বন্টন করে নেয়। ওয়াই বছরে 10,000 টাকা বেতন স্বরূপ পাবে। তাহলে এই যে ওয়াই যে বেতন পাবে, বেতনটা কি হিসাব? একটা ব্যয় হিসাব, তাই না? তাহলে আমরা একটি ব্যয় পেলাম, বেতন। আচ্ছা, এরপরে কি বলা আছে? 1 জুলাই তারিখে এক্স 50,000 টাকা কারবারে অতিরিক্ত মূলধন প্রদান করে এবং ওয়াই কারবারে 40,000 টাকা ঋণ প্রদান করে। তাহলে এই যে যেহেতু ঋণ বলা আছে, এই ঋণের উপরে কিন্তু একটা সুদ ধার্য করতে হয়, তাই না? তাহলে এই ঋণের সুদটা কি? ব্যয় হিসাব। ঋণের সুদ, এটা একটা ব্যয় হিসাব। এরপর দেখো কি বলছে? এক্স ও ওয়াই সারা বছর কারবার করতে যথাক্রমে নগদ এত টাকা এবং এত টাকা উত্তোলন করেছে। মূলধন এবং উত্তোলনের উপর 10% সুদ ধার্য করতে হবে। তাহলে মূলধনের সুদ, এটা হলো ব্যয় হিসাব। মূলধনের সুদ প্রতিষ্ঠানের ব্যয় হিসাব এবং উত্তোলনের সুদ হলো প্রতিষ্ঠানের আয় হিসাব। উত্তোলনের সুদ। বুঝতে পারছো কথা? এরপর দেখো কি বলা আছে? ওয়াই এর বেতন ডেবিট করার পর, তাহলে এই যে ওয়াই যে বেতন পাবে, এই বেতনটা কি করা হয়েছে? ডেবিট করা হয়েছে। তাহলে ব্যয়গুলো কি করা হয়? ডেবিট করা হয়। তাহলে ওয়াই এর বেতন যেহেতু ডেবিট করা হয়ে গেছে, তাহলে এই যে লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করার সময় আমাদের আর ওয়াই এর বেতনটা লিখতে হবে না। বুঝতে পারছো কথা? আমাদের ওয়াই এর বেতনটা লিখতে হবে না, ঠিক আছে? তাহলে ওয়াই এর বেতনটা আমরা কেটে দিলাম। আচ্ছা, বেতন ডেবিট করার পর ব্যবসায় মুনাফা দাঁড়ায় 52,900 টাকা। তাহলে দেখো, আমরা লাভ লোকসান আবন্টনের কিন্তু একটা ধারণা পেয়ে গেলাম। আমাদের একটি আয় আছে উত্তোলনের সুদ এবং দুইটি ব্যয় আছে মূলধনের সুদ এবং ঋণের সুদ, ঠিক আছে? এই উদ্দীপক পরে তুমি যদি আয় ব্যয়টা চিহ্নিত করে ফেলো, তাহলে কিন্তু অঙ্ক সম্পর্কে একটা সুন্দর ধারণা তুমি পেয়ে যাবে, যেটা পুরো অঙ্ক করার জন্য তোমার কাজে লাগবে। তো চলো এখন আমরা সৃজনশীল প্রশ্নে যাই। কি বলছে? ক নাম্বারে বলা আছে উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করো। তাহলে দেখো, উত্তোলনের সুদটা আমরা কিভাবে নির্ণয় করবো? তাহলে প্রথমে উত্তোলনের লাইনটা পড়ি। কি বলা আছে? এক্স ও ওয়াই সারা বছরে কারবার থেকে যথাক্রমে নগদে 30,000 এবং 24,000 টাকা উত্তোলন করে। বলা আছে সারা বছরে উত্তোলন করে। সারা বছরের কোন তারিখে উত্তোলন করেছে সেটি কিন্তু বলা নেই। তার মানে কি তারিখটা নির্দিষ্ট নেই। তাহলে তারিখ যদি নির্দিষ্ট না থাকে, তাহলে আমরা উত্তোলনের উপর সুদ ধরবো কিভাবে? গড়ে 6 মাসের সুদ ধরবো। বুঝতে পারছো কথা? উত্তোলনের যদি নির্দিষ্ট কোনো তারিখ না থাকে, তাহলে আমরা কি করবো? গড়ে 6 মাসের সুদ ধরবো। দেখো কত পার্সেন্ট সুদ ধরবো? যে বলা আছে 10% সুদ। তাহলে কিভাবে করবো আমরা? দেখো প্রথমে এক্স উত্তোলন করে 30,000, তাহলে আমরা লিখবো এক্স কত টাকা উত্তোলন করলো? 30,000। সুদ কয় পার্সেন্ট ছিল? 10%। বুঝতে পারছো কথা? তাহলে 30,000 10% কত হয়? 3,000 টাকা। এইবার দেখো প্রশ্নে উদ্দীপকে কিন্তু নির্দিষ্ট কোনো তারিখ নেই, বুঝতে? সারা বছর। তাহলে সারা বছর নির্দিষ্ট কোনো তারিখ না থাকলে কি করতে হবে? 6 মাসের সুদ ধরতে হবে। 6 মাসের সুদ কিভাবে করবো? এই যে 30,000 টাকার 10% করে আমরা 3,000 টাকা পেলাম, এটা হলো 1 বছরের সুদ। কত দিনের সুদ? 1 বছরের সুদ। আমার লাগবে কত দিনের সুদ? 6 মাসের সুদ। তাহলে 1 বছরে কত মাস? 12 মাস। তাহলে এইটাকে যদি আমি 12 দ্বারা ভাগ করি,
1 মাসের সুদ হয়, আর 6 দ্বারা গুণ করলে কি হয় 6 মাসের সুদ হয়। বুঝতে পারছো কথা? তাহলে 30,000 টাকা এক্স এর উত্তোলন ছিল, এর 10% হলো 3,000 টাকা। যেহেতু 3,000 টাকা 1 বছরের, আমার লাগবে 6 মাসের সুদ। সারা বছর বলা আছে, নির্দিষ্ট তারিখ নেই, নির্দিষ্ট তারিখ না থাকলে 6 মাসের সুদ হয়। এই জন্য 12 দ্বারা ভাগ 6 দ্বারা গুণ। এই যে 12 দ্বারা ভাগ 6 দ্বারা গুণ, তাহলে কত টাকা হলো 1500 টাকা। বুঝতে পারছো? একই রকম ভাবে দেখো ওয়াই এর উত্তোলন। ওয়াই কত টাকা উত্তোলন করেছিল? 24,000 টাকা, সুদ 10%। তাহলে 24,000 10% কত হয় 2400 টাকা। কত দিনের সুদ এটা? 1 বছরের সুদ। তাহলে 1 বছরে 12 মাস, 12 দ্বারা ভাগ করলাম, কত দিনের সুদ বেরোলো? 1 মাসের সুদ। ওয়াইও কিন্তু সারা বছর ধরে উত্তোলন করছে, নির্দিষ্ট কোনো তারিখ নেই। তাহলে কি করতে হবে? গড়ে 6 মাসের সুদ। তাহলে 6 মাসের সুদ মানে কি 6 দ্বারা গুণ করে দেওয়া লাগবে। তাহলে 2400 কে 12 দ্বারা ভাগ করে 6 দ্বারা গুণ করলে কত হয় 1200 টাকা। এবার এক্স এর 1500, ওয়াই 1200 যোগ করে দিলে মোট উত্তোলন সুদ 2700 টাকা। বুঝতে পারছো? বুঝতে পারছো নিশ্চয়ই। আচ্ছা, যদি সমস্যা হয়, বুঝতে না পারো, কমেন্টসে জানাও। আর যারা তুলে নেবে তারা একটা স্ক্রিনশট দিয়ে তুলে নাও, ঠিক আছে? এরপর দেখো খ নাম্বার। খ নাম্বারে কি বলছে খেয়াল করো। খ নাম্বারে বলছে লাভ ক্ষতি আবন্টন হিসাব তৈরি করতে হবে। তো লাভ ক্ষতি আবন্টন হিসাবে কিন্তু আমাদের কি করতে হয়? আয় আর ব্যয়গুলো লিখতে হয়, তাই না? তো আমরা পূর্বেই কিন্তু খুঁজে বের করেছি, আমাদের একটা আয় ছিল উত্তোলনের সুদ, আর 2টা ব্যয় মূলধনের সুদ আর ঋণের সুদ। তাহলে কিভাবে লিখবো দেখো। প্রথমে উপরে নাম লিখে নেবে, এক্স ও ওয়াই এর লাভ লোকসান আবন্টন হিসাব, তারিখ দিয়ে নিলে। এটা হলো ডেবিট পাশ। এটা কি পাশ? ডেবিট পাশ। যে পাশে আমরা ব্যয়গুলো লিখবো, আর এটা হলো ক্রেডিট পাশ। বুঝতে পারছো? আচ্ছা, তোমাদের অনেকের কলেজে কিন্তু আধুনিক নিয়মে করতে পারে, অর্থাৎ আয়গুলো উপরে ব্যয়গুলো নিচে দিতে পারে। এই একই নিয়ম, আর আসলে একইভাবে বুঝতে পারবে তুমি কিভাবে। এই যে এখানে আয় পাশে অর্থাৎ ক্রেডিট পাশে যে বিষয়গুলো লিখেছি আমরা, সেগুলো তুমি উপরে লিখবে। বিবরণ 3টা টাকার ঘর দিয়ে যাদের কলেজে করা, এগুলো তুমি উপরে দিবে এবং ব্যয়গুলো কি করবে নিচে দিয়ে দিবে, তাহলে হয়ে গেল, ঠিক আছে? তো দেখো আমরা কিভাবে করবো। প্রথমে আমরা ক্রেডিট পাশে যাব। ক্রেডিট পাশে আমরা লিখবো লাভ লোকসান হিসাব। কি লিখবো আমরা? লাভ লোকসান হিসাব বা লাভ ক্ষতি হিসাব লিখে নিট মুনাফাটা লিখবো। এই যে প্রশ্নে আমার নিট মুনাফা দেওয়া ছিল, খেয়াল করে। মুনাফা কত টাকা ছিল? মুনাফা মুনাফা কত টাকা ছিল? 52,900 টাকা। এই নিট মুনাফাটাকে আমি আগে লিখে দিব, মুনাফা 52,900 টাকা। বুঝতে পারছো কথা? আচ্ছা, এরপরে আয়গুলো লিখতে হবে ক্রেডিটের ঘরে। কি লিখতে হবে? আয়গুলো। এখন আয় কয়টা ছিল আমার? একটা, উত্তোলনের সুদ। এই যে আমরা লিখলাম অংশীদারদের মূলধন হিসাব। তাহলে অংশীদারদের কথাটা কেন লিখলাম? এখানে কিন্তু অংশীদারদের দুজন ছিল, এক্স এবং ওয়াই, দুইজনে কিন্তু উত্তোলন করেছে। যখন কোন একটা বিষয় একাধিক অংশীদারের সাথে সম্পর্কিত হবে, তখন লিখতে হবে অংশীদারদের মূলধন হিসাব। আর যদি একজনের সাথে সম্পর্কিত থাকে, তাহলে তার মূলধন হিসাব। এবং এই যে উত্তোলনের সুদের টাকাটা, এটা কিন্তু আমরা অংশীদারদের মূলধন হিসেবে ট্রান্সফার করব। এই জন্য এখানে অংশীদারদের মূলধন হিসেবে লিখে নিব। তাহলে দেখো উত্তোলনের সূত্রে আমরা ক নাম্বারে বের করেছি। আশা করি ক নাম্বার থেকে বুঝতে পারছো, আমাদের আর নতুন করে বোঝার দরকার নাই। তাহলে এক্স 1500 টাকা, ওয়াই 1200 টাকা, টোটাল 2700 টাকা। বুঝতে পারছো কথা? এইবার কি করবে দেখো, ক্রেডিট পাস করা শেষ। এইবার এই নিট মুনাফা এবং উত্তোলনের সুদ, এই দুটা যোগ করবে। যোগ করলে 55,600 টাকা। বুঝতে পারছো কথা? এই হলো ক্রেডিট পাস। এবার আসো ডেবিটে। ডেবিটে কি লিখতে হবে? ব্যয়গুলো লিখতে হবে। কি লিখতে হবে? ব্যয়গুলো। তাহলে কয়টা ব্যয় ছিল আমার? 2টা ব্যয় ছিল, মূলধনের সুদ, ঋণের সুদ। তাহলে আমরা লিখে দেখো অংশীদারদের মূলধন হিসাব, মূলধনের সুদ। এইবার দেখো কার মূলধন কত ছিল? প্রশ্নের সুদ। দেখো প্রথমে এক্স এর মূলধন কত টাকা ছিল? 1 লক্ষ টাকা। কত টাকা ছিল? 1 লক্ষ টাকা। সুদ কত পার্সেন্ট? 10%। তাহলে দেখো যে আমরা কি করেছি এখানে, দেখো এই যে লিখলাম মূলধনের সুদ এক্স। এক্স এর প্রারম্ভিক মূলধন কত ছিল? 1 লক্ষ টাকা। সুদ কয় পার্সেন্ট? 10%। তাহলে 1 লক্ষ টাকা 10% কত হয়? 10,000 টাকা। বুঝতে পারছো? এরপরে আবার প্রশ্ন টাকাও দেখো, এই যেখানে বলা আছে 1 জুলাই তারিখে এক্স 50,000 টাকা কারবারে অতিরিক্ত মূলধন সরবরাহ করে। অতিরিক্ত মূলধন, তাহলে এটারও তো সুদ ধরা লাগবে। তাহলে তার অতিরিক্ত মূলধন ছিল কত? 50,000। সুদ কত পার্সেন্ট? 10%। তাহলে 50,000 10% কত হয়? 5,000 টাকা। এখন এই অতিরিক্ত মূলধনটা সে কবে সরবরাহ করেছে? 1 জুলাই। 1 জুলাই। তাহলে কি জুলাইয়ের আগে কি সুদ ধরা দরকার আছে? নাই। 1 জুলাইতে সে মূলধন দিয়েছে। 1 জুলাইয়ের পরের থেকে, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কয় মাস হয়? 6 মাস। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাসের সুদ। তাহলে এটাকে 6 মাস কিভাবে করবো? ওই যে আগের মতোই 12 দ্বারা ভাগ 6 দ্বারা গুণ। কারণ 1 বছরে 12 মাস, বছরের টাকাটাকে 12 দিয়ে ভাগ করলে 1 মাসের হয়, আর 6 দ্বারা গুণ করলে 6 মাসের। তাহলে কত হয় অতিরিক্ত মূলধনের সুদ? 2500 টাকা। কত হলো? 2500 টাকা। দেখো কিভাবে লিখবো, এই যে আমরা লিখেছি 50,000 টাকা অতিরিক্ত মূলধন ছিল, সুদ 10%। তাহলে 5,000, এটাকে 12 দিয়ে ভাগ 6 দ্বারা গুণ করলে কত হলো? 2500 টাকা। তাহলে এই যে প্রারম্ভিক মূলধন ছিল 1 লক্ষ টাকা, এটার সুদ পেলাম আমরা 10,000 টাকা 10%। আর অতিরিক্ত মূলধনের সুদ কত হলো? 2500 টাকা। তাহলে মোট মূলধনের সুদ কত তার? 12,500 টাকা। এই যে লিখে দিল 12,500 টাকা। বুঝতে পারছো? এবার আসো ওয়াই। ওয়াই এর দেখো কি বলা আছে, ওয়াই এর মূলধন কত টাকা ছিল? 80,000 টাকা। ওয়াই এর কিন্তু অতিরিক্ত মূলধন নাই, ওয়াই ঋণ প্রদান করছে, অতিরিক্ত মূলধন কিন্তু প্রদান করে নাই। তাহলে আমরা ওয়াই এর মূলধনের সুদ লিখি, এই যে 80,000 টাকা 10%, 8,000 টাকা। ঠিক আছে? তাহলে এক্স এর ছিল 12,500, ওয়াই হলো 8,000, মোট কত? 20,500 টাকা। বুঝতে পারছো? এটা হলো মূলধনের সুদ।
ক্লিয়ার সবার? আচ্ছা, এবার দেখো পরে যাই। পরের টাকায় কি ছিল? ঋণের সুদ। কি ছিল? ঋণের সুদ। দেখো ঋণের কি বলা আছে? ঋণের দেখো বলা আছে, এই যেখানে বলা আছে ওয়াই কারবারে 40,000 টাকা ঋণ প্রদান করে। এখন কত পার্সেন্ট সুদ ধরতে হবে এটা কিন্তু অঙ্কে বলা নেই, মনে রাখবা। অংশীদারি ব্যবসায়ের হিসাব এই অধ্যায়ের অঙ্কে যদি ঋণের কত পার্সেন্ট সুদ ধরতে হবে এটা বলা না থাকে, তাহলে 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী 6% সুদ ধরতে হবে। কত পার্সেন্ট? 6%। কথাটা খুব ভালোভাবে মনে রাখবা। প্রায় প্রতি বছরই কিন্তু এই টপিকটা এমসিকিউ আকারে পরীক্ষা আসে, যে উত্তরের উপর সুদের হার দেওয়া না থাকলে কত পার্সেন্ট সুদ ধরতে হয়? 6%। অনেক সময় থাকে কেন 6% ধরতে হয়? 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী। এটা ভালোভাবে মনে রাখবো। তাহলে দেখো এখানে ওয়াই কত টাকা ঋণ প্রদান করছে? 40,000 টাকা। কত টাকা? 40,000। তাহলে সুদের হার তো দেওয়া নাই, তাহলে আমরা কয় পার্সেন্ট সুদ ধরবো? 6%। তাহলে 40,000-এর 6% কত হয়? 2400 টাকা। বুঝতে পারছো? এইবার দেখো ঋণটা সে কবে প্রদান করছে? এই যে 1 জুলাই। তাহলে 1 জুলাই মানে কি? 6 মাসের সুদ পাবে। তাহলে এই 2400 তো 12 মাসের বা 1 বছরের। তাহলে এটাকে 12 দ্বারা ভাগ করলাম, 6 দ্বারা গুণ করে দিলাম। তাহলে কত হবে? 1200 টাকা। তাহলে ঋণের সুদ কত হলো? 1200 টাকা। দেখো কিভাবে দেখবে? এই যে ওয়াই এর ঋণ হিসাব, কারণ এখানে একজন মাত্র ঋণ পাবে ওয়াই, অংশীদার দ্বারা লেখা যাবে না। এবং ঋণ হিসাবটা কিন্তু মূলধনের ট্রান্সফার হবে না, ঋণের হিসাবটা ঋণ হিসাবে ট্রান্সফার হবে। এই জন্য লিখতে হবে অংশীদারদের ঋণ হিসাব, ওয়াই এর ঋণ হিসাব। বুঝতে পারছো কথা? এই যে ঋণের সুদ, কত টাকা সুদ? 1200 টাকা। কিভাবে 1200 পাইছি মনে আছে তো? 40,000 টাকা ঋণ সরবরাহ করছে, 6% সুদ। তাহলে 40,000-এর 6% কত হয়? 2400 টাকা। এটা 1 বছরের। আমার লাগবে কত দিনের? 6 মাসের। কেন 6 মাস? এই যে দেখো সে ঋণ প্রদান করছে 1 জুলাই তারিখে। তাহলে 6 মাসের হলে কি করবো? 12 দ্বারা ভাগ, 6 দ্বারা গুণ। তাহলে হলো 1200 টাকা। বুঝতে পারছো কথা? আচ্ছা, এইবার দেখো, এবার আমাদেরকে বের করতে হবে বন্টনযোগ্য মুনাফা, মানে অংশীদারদের মাঝখানে আমরা কতটুকু মুনাফা বন্টন করে দেবো। খেয়াল করো, ভালোভাবে খেয়াল করো। আমাদের আয় কত টাকা ছিল? নিট মুনাফার সাথে উত্তোলনের সুদ যোগ করে আয় কত ছিল? 55,600 টাকা। ঠিক আছে? এখান থেকে ব্যয় বাদ দিতে হবে। এখান থেকে কি করতে হবে? ব্যয় বাদ দিতে হবে। ব্যয় কত ছিল? 20,500 আর হলো 1200। এই 20,500 এবং 1200 টাকা, এই ব্যয় দুটা বাদ দিতে হবে। তাহলে বাদ দিলে আমরা কত পাই? 33,900 টাকা। কত পাই? 33,900 টাকা। এটার নাম হলো বন্টনযোগ্য মুনাফা। কি নাম এটা? বন্টনযোগ্য মুনাফা। এই মুনাফাটা কি করতে হবে? দুইজন যে অংশীদার আছে আমাদের এক্স এবং ওয়াই, তাদের মাঝখানে বন্টন করতে হবে। কিভাবে বন্টন করব? এই যে প্রশ্নে সুন্দর বলা আছে, লাভ ক্ষতি কিভাবে বন্টন করতে হয়? 2:1। কিভাবে বন্টন করতে হয়? 2:1। তাহলে দেখো 2:1 আমরা বন্টন করবো। কিভাবে বন্টন করবো? 2:1। তাহলে বন্টনের নিয়ম কি? দেখো অংশীদারদের নাম লিখলাম এক্স ওয়াই। বন্টনের নিয়ম কি? প্রথমে এই বন্টনযোগ্য মুনাফা লিখবো 33,900 টাকা। কি লিখবো আমরা? 33,900 টাকা। এইটাকে ভাগ করবো এই যে অনুপাত দুইটার যোগফল দ্বারা। কি দ্বারা ভাগ করবো? অনুপাত দুইটার যোগফল দ্বারা। তাহলে 2 আর 3 যোগ করলে কত হয়? সরি, 2 আর 1 যোগ করলে কত হয়? 3। তাহলে যে লিখলাম 3। ঠিক আছে? এবার প্রথমে কার নাম আছে? এক্স। তাহলে প্রথম অনুপাত কত? 2। তাহলে গুণ করতে হবে 2 দ্বারা। এটা হলো এক্স এর টাকা। বুঝতে পারছো? তাহলে ওয়াই টাকা কিভাবে হবে? এই যে বন্টনযোগ্য মুনাফা লেখো 33,900 টাকা। অনুপাতের যোগফল কত? 2 আর 1 3। ওয়াই ভাগে কতটুকু আছে? 1/1। ঠিক আছে? এটাই হলো বন্টনযোগ্য মুনাফা। অর্থাৎ মুনাফা বন্টন। বন্টনযোগ্য মুনাফাকে অনুপাতের যোগফল দ্বারা ভাগ করবা, যার যার দ্বারা তার অনুপাত দ্বারা গুণ করবা। দেখো এখানে আমরা কিভাবে লিখবো, দেখো খেয়াল করো। এই যে আমরা লিখছি অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের কথাটা কেন ব্যবহার করেছি? কারণ এক্স ওয়াই দুইজনই মুনাফা পাবে। এটা যাবে মূলধনে, এই জন্য মূলধন হিসাব। তাহলে মুনাফার অংশ এই যে এক্স এর টাকা। খেয়াল করো বন্টনযোগ্য মুনাফা কত ছিল? 33,900। এই 33,900-কে 3 দ্বারা ভাগ। 3 কোথায় পেলাম? একটু আগে যেটা বোঝালাম, অনুপাত কত ছিল? 2:1। তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়? 3। 3 দ্বারা ভাগ, এক্স এর নাম প্রথমে ছিল 2 দ্বারা গুণ। সেম ওয়াই এর বেলাও 3 দ্বারা ভাগ, 1 দ্বারা গুণ। বুঝতে পারছো কথা? তাহলে এক্স এর মুনাফা হলো 22,600 টাকা, ওয়াই এর মুনাফা 11,300 টাকা। ঠিক আছে? তো এই হলো আমার লাভ লোকসান আবর্তন হিসাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে? যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা, সমস্যা হলেই কমেন্টে জানাবা। আচ্ছা, যারা স্ক্রিনশট দিবে একটা স্ক্রিনশট দিল। এবার দেখো 2 নাম্বার প্রশ্নে কি বলছে? অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। তো এই মূলধন হিসাব মানে কিন্তু একটা মূলধনের খতিয়ান করতে হবে। টিসক একটা খতিয়ান আমরা করে দিব। তাহলে দেখো খতিয়ান যদি করি নিশ্চয়ই মূলধনের ব্যালেন্স গুলো আগে লিখতে হবে, অর্থাৎ প্রারম্ভিক মূলধনটা আগে লিখতে হবে, অতিরিক্ত মূলধন থাকলে লিখতে হবে। দেখো কিভাবে লিখবো আমরা একটু অঙ্কে সরাসরি যাই। এই যে উপরে লিখে নিবে এক্স ও ওয়াই এর মূলধন হিসাব। এবার এটা হলো ডেবিট পাশ, এটা হলো ক্রেডিট পাশ। তাহলে দেখো মূলধন কি হিসাব? মূলধন ক্রেডিট না? মূলধন ক্রেডিট থাকে না? ক্রেডিট থাকে। তাহলে ক্রেডিট পাশে প্রথমে আমরা তারিখ দিব। আমাদের অঙ্কটা ছিল হলো 2023 সালের। তাহলে এই যে এখানে 2023 জানুয়ারি 1 তারিখে, জানুয়ারি 1 তারিখে আমাদের মূলধন কত ছিল? প্রত্যেকটা অংশীদারের প্রারম্ভিক মূলধন ছিল এক্স এর 1 লক্ষ টাকা, ওয়াই এর 80,000 টাকা। এই যে লিখতে হবে ব্যালেন্স বিডি নামে। প্রারম্ভিক মূলধনটা কি নামে লিখতে হবে? ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি লিখে এই যে এক্স এর প্রারম্ভিক মূলধন লিখলাম, ওয়াই এর প্রারম্ভিক মূলধন লিখলাম। বুঝতে পারছো?
প্রথমে প্রারম্ভিক মূলধনটা ব্যালেন্স বিটি লিখে দেবে। আচ্ছা, এরপরে কি করবে? এরপরে তোমাদের নিশ্চয়ই মনে আছে এই যে উদ্দীপকে টাকা, এই যে উদ্দীপকে 1 জুলাই তারিখে x 50,000 টাকা অতিরিক্ত মূলধন আছে, তাই না? তাহলে এই অতিরিক্ত মূলধনটা লিখতে হবে। কিভাবে লিখবে দেখো, এই যে এখানে জুলাই 1 অতিরিক্ত মূলধন আমরা যাবে কি নগদান হিসাব ডেবিট, অতিরিক্ত মূলধন ক্রেডিট। তাহলে মূলধনের খতিয়ান করলে কি হয়? খতিয়ানের বিবরণের ঘরে কি লিখতে হয়? বিপরীতটা। তাহলে যে বিপরীতে লিখলাম নগদান হিসাব, লেখা x 50,000 টাকা আছে, x এর ঘরে 50,000 লিখবা। বুঝতে পারছো কথা? এরপরে লিখতে হবে লাভ লোকসান আবন্টন হিসাব, মানে আবন্টন হিসাব থেকে বাকি বিষয়গুলো আমরা নিব। কোনগুলো নিব? আবন্টনের ডেবিটে যেগুলো আছে, আবন্টনের ডেবিটে যেগুলো আছে সেগুলো চলে যাবে মূলধনের ক্রেডিটে। তাহলে দেখো আবন্টনের ডেবিটে কি ছিল আমার? এই যে প্রথমে বেতন, এটা প্রথমে মূলধনের সুদ, এটা মূলধনের সুদ আমরা লিখি। এই যে লিখলাম মূলধনের সুদ, এক্স এর ছিল 12,500, ওয়াই ছিল 8,000 টাকা। এবার বেতনের বিষয়টা ভালোভাবে খেয়াল করো। এই যে এখানে কিন্তু বলা ছিল ওয়াই বছরে 10,000 টাকা বেতন পাবে। এই যে বলা আছে ওয়াই বছরে 10,000 টাকা বেতন পাবে, 10,000 টাকা বেতন পাবে। তাহলে ওয়াই যদি বেতন পায়, এই বেতনটা ব্যবসায়ের ব্যয় এবং ওয়াই এর আয়। ব্যবসায়ের কি? ব্যয়, ওয়াই এর আয়। এখন অঙ্কে বলা আছে ওয়াই এর বেতন ডেবিট করা হয়েছে, তো ডেবিট কে করবে? ব্যবসার যেহেতু ব্যয়, ব্যবসা ডেবিট করছে, তাহলে ব্যবসার ব্যয় হিসাবে এটা লেখা হয়েছে। এই জন্য এটাকে আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে অন্তর্ভুক্ত করি নাই। বুঝতে পারছো কথা? কিন্তু ওয়াই তো বেতনটা এখনো নগদে গ্রহণ করে নাই। এখানে তো বলা নাই যে ওয়াই তার বেতনের টাকা নগদে গ্রহণ করছে, বেতনের টাকা নিয়ে গেছে, বলা আছে? বলা নাই। তার মানে ওয়াই কিন্তু তার বেতনের টাকা এখনো নিয়ে যায় নাই। এই জন্য মূলধন হিসাবে এই যে বেতনটা লিখে ওয়াই এর ঘরে টাকাটা লিখে দিতে হবে 10,000 টাকা। বুঝতে পারছো কথা? বুঝতে পারছো? বেতন সংক্রান্ত একেবারে আলাদা একটা ক্লাসও কিন্তু আমাদের বেসিক আছে, সেটা কিন্তু তুমি এই ভিডিও যে প্লেলিস্ট থেকে তুমি করতেছো সেখানে কিন্তু দেওয়া আছে, ওখান থেকে দেখতে পারো। তারপর আমি তোমাদের একটু বেসিক বলে দিই। কোন অংশীদার বেতন পাবে এটা বলা থাকলে কি আমরা লাভ লোকসান আবন্টনও দিব, মূলধনও দিব। বেতন ডেবিট করা হয়েছে এই কথা বললে আর লাভ লোকসান আবন্টনও দিব না, আর বেতন নগদে গ্রহণ করছে এটা বললে আর মূলধনও দিব না। বুঝতে পারছো কথা? আচ্ছা, তাহলে এখন আমরা বেতনটা লিখে দিলাম, বেতন 10,000 টাকা। এবার দেখো আবন্টনের ডেবিট আর কি ছিল? ঋণের সুদ। ঋণের সুদ কিন্তু মূলধন হিসাবে যাবে না, কোথায় যাবে? ঋণ হিসাবে। তাহলে এটা আমরা মূলধনে লিখবো না। এই যে লেখা আছে অংশীদারদের মূলধন হিসাব, মুনাফার অংশ, তাহলে মুনাফার অংশটুকু লিখে দিই। এই যে মুনাফার অংশ, যারটা মুনাফার অংশ লিখে দিলাম। বুঝতে পারছো? এই পর্যন্ত বুঝতে পারছো? মূলধন লিখলাম, অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ, বেতন এবং মুনাফা। এরপরে কি করা লাগবে খেয়াল করো, একটু ভালোভাবে খেয়াল করবা। এরপরে এক্স এর সব টাকাগুলো আমরা যোগ করবো। 1,50,000, 12,500, 22,600 যোগ করে কত পেলাম? 1,85,100। সেম ভাবে ওয়াই এর টাকাগুলো যোগ, এইটুকু যোগ করে আমরা রেখে দিব। এটা হলো আমাদের ক্রেডিট পাশ, এটা ক্রেডিট পাশ। এবার আসো ডেবিট পাশ। ডেবিট পাশে প্রথমে 31শে ডিসেম্বর দিয়ে উত্তোলনের টাকাটা লিখতে হবে। কি লিখতে হবে? উত্তোলন। তাহলে প্রশ্নে যাও, এই যে প্রশ্নে বলা ছিল এক্স এবং ওয়াই সারা বছর 30,000 এবং 24,000 টাকা উত্তোলন করছে। তাহলে এক্স এর উত্তোলন কত ছিল? 30,000, ওয়াই এর উত্তোলন 24,000। এইবার লাভ লোকসান আবন্টনের ক্রেডিট পাশের গুলো, লাভ লোকসান আবন্টনের ক্রেডিট পাশের গুলো মূলধনের ডেবিটে লিখতে হবে। তাহলে দেখো আমার এখানে ক্রেডিটে কি লেখা ছিল? উত্তোলনের সুদ। তাহলে যে উত্তোলনের সুদটা লিখে দিই, উত্তোলনের সুদ। এক্স এর ছিল 1500, ওয়াই ছিল 1200। বুঝতে পারছো এই পর্যন্ত? এইবার দেখো, এইবার ভালোভাবে খেয়াল করো। এইবার যেটা করতে হবে দেখো, আমরা এখানে কোন পর্যন্ত করছিলাম? এই যে যোগফল গুলো কিন্তু নির্ণয় করে রেখে দিচ্ছি নাকি? এই সেম যোগফলটাই যার যার ঘরে লেখা লাগবে। দেখো এক্স এর কত ছিল? 1,85,100। তাহলে এখানে এক্স এর ঘরে লিখবে 1,85,100। ওয়াই কত ছিল? 1,09,300। এখানে লিখবে 1,03,900। বুঝতে পারছো? এবার যেটা করবো, আমাদের এক্স এর টাকা কত ছিল? 1,85,100। এখান থেকে এক্স এর ডেবিট পাশে কত আছে? 3,000 এবং 1,500। 30,000 এবং 1,500। তো এই 30,000 এবং 1,500 বিয়োগ করে দেবো। খেয়াল করো, ভালোভাবে খেয়াল করো। প্রথমে এক্স এর ডেবিট পাস যোগ করছি আমরা। এক্স এর ডেবিট পাস যোগ করে কত পাইছি? 1,85,100। কত পাইছি আমরা? 1,85,100। এই সেম টাকাটা থেকে 1,85,100টা আমরা ক্রেডিট পাশে যোগফল আকারে লিখবো, ডেবিট পাশে যোগফল আকারে লিখে ক্লোজিং দিব। বুঝতে পারছো কথা? এবার কি করবো? এই ব্যালেন্স শিট বের করার জন্য, যেটা তোমরা টিসঅফেও করছো, অনেকবার করছো, ব্যালেন্স শিট বের করার জন্য কি করবো? এই যে ডেবিট পাশের দুটা বিয়োগ, 30,000 এবং 1,500 বিয়োগ। তাহলে ব্যালেন্স শিট কত পেলাম? 1,53,600 টাকা। কত পাবো? 1,53,600 টাকা। তাহলে এই পাশে হবে সিডি ডিসেম্বর 31। এটা এখানে পরের বছর 2024-এর জানুয়ারি 1 কি হয়ে যাবে? ব্যালেন্স বিডি। এই যে এক্স এর ঘরে 1,53,600। বুঝতে পারছো কথা? সেম কাজটা ওয়াই এর জন্য। ওয়াই এর ক্রেডিট পাস যোগ করো, কত টাকা ছিল? 1,09,300। এখানে লেখেও ক্লোজিং, এই ডেবিটের ঘরে লেখেও ক্লোজিং। এবার কি করা লাগবে? এইবার এই 1,09,300 থেকে কি করতে হবে? ডেবিট পাশের গুলো উত্তোলনের 24,000, উত্তোলনের সুদের 1200, এটা বিয়োগ করলে সিডি কত পাবো আমরা? 84,100। কত টাকা হবে সিডি? 84,100। এই 84,100 এই পাশে হবে বিডি, 84,100। অর্থাৎ এই বিডি সিডি কিন্তু এই যে 9, 10-এ করেছো, ফার্স্ট পেপারেও করেছো, টিসকের যে ক্ষতি আছে সেই টিসকের ক্ষতির মতো। বুঝতে পারছো কথা?
তো আশা করি এই পুরো প্রশ্নটি তোমরা বুঝতে পারছো। তোমাদের যদি কারো কোনো সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে, এবং এই অধ্যায়ের বেসিক ক্লাস এবং বাকি বোর্ড প্রশ্নগুলো সবই কিন্তু এই এক প্লেলিস্টে পেয়ে যাবে। প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ভিডিওর কমেন্ট সেকশনে পিন করা থাকবে, সেখান থেকে দেখে আসতে পারো। ধন্যবাদ সকলকে।